আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের পড়ালেখার সিভিক্স ইনস্ট্রাক্টর, এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের যে সিভিক্স সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের আজকে আমরা সপ্তমদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এমসিকিউ, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে সপ্তমদের কিছু এমসিকিউ পড়ানোর জন্য। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চন বা এমসিকিউ আমরা সপ্তমদের আজকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ক্লাসটি মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছে তোমাদের সবার জন্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো আমাকে জানাও যে আমাকে তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ। আচ্ছা, মারা গেছে হচ্ছে শাহিন স্যারের বাবা, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তো শাহিন স্যার এখানে আমাদের নাই এখন বর্তমানে, উনি ওনার বাসায় অবস্থান করছে। ওকে। ফাতিমা ইসলাম ইবা যুক্ত হয়েছে, আব্দুল্লাহ আনাস যুক্ত হয়েছে, রাশেদ যুক্ত হয়েছে, অমি যুক্ত হয়েছে। সব ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এটা জানাচ্ছ আমাকে। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিতে পারো। নীলা যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। আরো যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে? তো আমি একটু তোমাদের এই ক্লাসের লিঙ্কটা একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই, এবং তোমরাও তোমাদের পরিচিত গ্রুপগুলোতে তোমরা শেয়ার করতে পারো। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি করছো একটু জানাতে পারো। শিকা দেবনাথকে মেনশন করেছে, ফাতিমা ইসলাম ইবা। ওকে। ইশরাফ যুক্ত হয়েছে, রাকিবুল হাসান ইশরাফ, ওয়ালাইকুম আসসালাম। শাহিদ স্যার আমার কোন সাবজেক্ট? না, শাহিন স্যার, শাহিন স্যার, শাহিদ স্যার না। শাহিন স্যার হচ্ছে উনি ইংলিশ পড়াতেন, আপাতত উনি ইংলিশ পড়ান না, উনি এখন ব্যস্ত আছেন। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছে নৌমি। একটু তোমরা বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে, ঠিক আছে? ঠিক আছে। গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে ইবা এবং অমি যুক্ত হয়েছেন। এর পাশাপাশি তোয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাসনিম জাহান তোয়া। এবং এর পাশাপাশি হচ্ছে সুবা যুক্ত হয়েছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। যে অধ্যায়টি আমি আজকে পড়াবো সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এর আগের ক্লাসে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ থিওরিটিক্যাল বিষয় মানে হচ্ছে অর্থাৎ এই যে সরকার কাঠামো কাকে বলে, সরকারের অঙ্গসমূহ কি, তো সরকার কি বা সরকার কাকে বলে। আচ্ছা, ঠাকুরগাঁও জেলা থেকে যুক্ত হয়েছেন রিফাত। আচ্ছা, ওকে। চিরাং থেকে যুক্ত হয়েছেন তাসনিম জাহান আমাদের সাথে যুক্ত হয়েছে। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে রিক রয়। ওকে, ফাইন। সিলেট থেকেও যুক্ত হয়েছে আমাদের সাথে মিলু যুক্ত হয়েছে, খালেদ হাসান মিলু। রাফসান আহমেদ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রেফিড বেসি রেস্টুরেন্ট ছিলাম। ওকে, রেফিড বেসি রেস্টুরেন্ট ছিলাম, মিস করি আপনাকে রাফসান আহমেদ, আমিও আপনাদেরকে মিস করি। আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন। 24 রেস্টুরেন্ট হলো আমাদের অ্যাডমিশন বেসে আপনারা ভর্তি হতে পারেন যদি ইচ্ছা করে। ওকে। রাশেদ যুক্ত হয়েছে, সরোয়ার আহমদকে মেনশন করেছিল, বললো যে আছে। ওকে, ফারিয়া আক্তার। কে কোন জায়গা থেকে দেখছো একটু জানাও। নোয়াখালী থেকে যুক্ত হয়েছে রাকিবুল হাসান। রিফাত, সেম কয় বাসা তোমার? আচ্ছা, ওকে, সেম। রিফাত সিফাত বললো যে তার তার বাসাও ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা থেকে যুক্ত হয়েছে সে। ঠাকুরগাঁও মানে তুমি একটা ছোট্ট জায়গা মনে করো না, ঠিক আছে? হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছে সরওয়ার আহমেদ। সবুজ যুক্ত হয়েছে নড়াইল থেকে। একটু সময় নিচ্ছে, আমি ক্লাসে চলে যাবো এখন। নাফিসা তালুকদার। ওকে, ফাইন। মিলু যুক্ত হয়েছেন আমাদের সাথে। সিলেট থেকে নুসরাত জাহান যুক্ত হয়েছে। নুসরাত জাহান, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে শুভা যুক্ত হয়েছে জামালপুর থেকে। ওকে, ফাইন। আমরা ক্লাসে চলে যাই আর কথা না বাড়াই। তার যারা যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই, ঠিক আছে? তো বিগত সালে আসা কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখব। যেমন হচ্ছে আমরা যেহেতু সরকার কাঠামো নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টাতে, সরকার কাঠামোর ক্ষেত্রে দেখো, সরকার আমরা রাষ্ট্র যেটা বলি, সেই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। আমি গত ক্লাসে এটা বলেছিলাম, রাষ্ট্রের 4টি উপাদান। রাষ্ট্র একটা মৌলিক প্রতিষ্ঠান, মনে রাখবে, রাষ্ট্র একটা কি প্রতিষ্ঠান? মৌলিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের 4টি উপাদান আছে, প্রধান 4টি উপাদান। এক হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা দেশের মধ্যে জনসংখ্যা দরকার বা জনসংখ্যা থাকা লাগে।
এটা আবশ্যকীয়, এটা হচ্ছে প্রধান উপাদান। ঠিক আছে, একটা দেশের কি প্রধান উপাদান হচ্ছে জনসংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে কি যে তোমার তার সেই দেশের নির্দিষ্ট ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের মধ্যে যথাযথভাবে শাসন পরিচালনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি সার্বভৌমত্ব। যদি কোনো দেশের মধ্যে সার্বভৌমত্ব না থাকে তাহলে সেই দেশটা আসলে থেকেও না থাকার মতো, এটা উপনিবেশে পরিণত হয়। এরপরে হচ্ছে কি সরকার। তো সরকারের ক্ষেত্রে সরকার অনেক ধরনের হয়, কখনো কখনো সেটা সংসদীয়, কখনো কখনো সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, কখনো কখনো সেটা গণতান্ত্রিক, কখনো কখনো সেটা স্বৈরতান্ত্রিক, কখনো একপক্ষ বিশিষ্ট, কখনো দ্বিপক্ষ বিশিষ্ট বা তোমার সরকারের যে আইনসভা এটা হয়। আবার অনেক ক্ষেত্রে সমাজতান্ত্রিক হয়, কখনো পুঁজিবাদী হয়। তো এই যে বিভিন্ন ধরনের সরকার, সব সরকার নিয়ে কিন্তু এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে, অর্থাৎ প্রথম পত্রের মধ্যে আলোচনা, সপ্তম অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। ঠিক আছে, ওকে। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাসেল, আমি তোমাদের রাসেল স্যার, এবং তোমাদের এই সিভিক্স পড়াচ্ছি আমি 2021 সাল থেকে। এই পড়ালেখার প্ল্যাটফর্মে আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো পেইড বেসের স্টুডেন্ট যারা আছে তারা জানে যে নিয়মিত ক্লাস হয় তাদের সাথে, কিন্তু লাইভ ক্লাসে মাঝে মধ্যে দেখা হয় সপ্তাহে একটা করে। তোমরা জানো আমাদের প্রায় কিন্তু লাইভ ক্লাস হয় প্রতি সপ্তাহে, প্রতিদিনই ক্লাস হয়। তোমরা যারা আমাদের পেজে নতুন, তোমরা নিজেরা ফলো দিয়ে রাখো, প্রতিদিনের ক্লাসগুলো তোমরা পাবে। তো রাষ্ট্রের তাহলে চারটি যে উপাদান, তার মধ্যে জনসংখ্যা, ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। এই সরকারের ক্ষেত্রে পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ বলেছে, অর্থাৎ যদি আমরা বলি সংসদীয়, এটা একটা সরকার ব্যবস্থার নাম। এটা একটা কিসের নাম? সরকার ব্যবস্থার নাম। আমরা যদি একটু একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে কি সরকারের সরকারের যে তিনটি বিভাগ আছে, সেই তিনটি বিভাগের মধ্যে একটা হচ্ছে কি আইন বিভাগ এবং শাসন বিভাগ, আর কি বিচার বিভাগ। এগুলো কিসের বিভাগ বলছি? সরকারের বিভাগ। অর্থাৎ সরকারের তিনটি বিভাগ, আইন, শাসন এবং কি বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যে, অর্থাৎ বিশেষত আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। আবার বলছি, স্যার ক্লাস না 8টায় শুরু হওয়ার, না 7টায়, এটা হচ্ছে তোমাদের পেজের ক্লাস, এটা তোমাদের গ্রুপের ক্লাস না। এখানে যেটা বলছি যে আইন বিভাগ, শাসন বিভাগ, এই দুইটা বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংসদীয়, আর একটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। যখন সংসদীয় সরকারের মধ্যে গণতন্ত্র থাকে তখন সেটাকে বলে সংসদীয় গণতন্ত্রের দেশ। কথা বুঝতে পারছো? আবার বলছি, যখন সংসদীয় সরকার, তাহলে আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার। কথা বুঝতে পারছো? একটা সংসদীয় সরকার আর একটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমরা কোন দুটো বিভাগের কথা বলছি? একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা কি শাসন বিভাগ। এই দুটি বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, যার একটা হচ্ছে কি যে আইন বিভাগ, আর একটা কি শাসন বিভাগ, তোমার সংসদীয়, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে দুটি বিভাগ, এই দুটি বিভাগের মধ্যে যদি আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তাহলে বোঝার চেষ্টা করো, আইন বিভাগ যদি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে সেই সরকারকে বলে সংসদীয় সরকার। যদি আইন বিভাগ আইন বিভাগের মতো, শাসন বিভাগ শাসন বিভাগের মতো পরিচালিত হয় এবং শাসন বিভাগের রাষ্ট্রপতি যদি সকল ক্ষমতার মালিক হয় তাহলে সেটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবা। তাহলে সরকারের যে বিশেষত তিনটি বিভাগ আছে, সেই তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, আর এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আমি আবার একটু সামারি করে বলতেছি, যদি আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তাহলে সেই সরকারকে সংসদীয় সরকার বলে। যদি শাসন বিভাগের প্রধান যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি যদি যে অন্যান্য বিভাগগুলোকে তার অধীনে রেখে পরিচালনা করে তখন তাকে বলে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? বিচার বিভাগের সাথে সরকারের সম্পর্ক নাই, বিচার বিভাগ সবসময় স্বতন্ত্র এবং স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করবে। তাহলে এখন একটু আমরা গণতন্ত্রের বিষয়ে কথা বলি। সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা বললাম যে গণতন্ত্র কি, যে গণতন্ত্র সম্পর্কে আমরা জানি যে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। গণতন্ত্রকে ইংরেজিতে বলে ডেমোক্রেসি। কি বলা হয়? ডেমোক্রেসি বলা হয়। ঠিক আছে, সেই ডেমোক্রেসি শব্দটা আসছে দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে ড্যামোস আর একটা হচ্ছে কি ক্রাটোস। এই ড্যামোস এবং ক্রাটোস শব্দের অর্থ কি? ড্যামোস অর্থ হচ্ছে জনগণ, আর ক্রাটোস অর্থ কি শাসন ক্ষমতা। এই দুটাই আমি বলছি কি যে তোমার গ্রিক শব্দ। কি শব্দ?
ডেমোস এবং ক্রাটুস, এই দুটার অর্থ কি দাঁড়াচ্ছে? জনগণের শাসন ক্ষমতা। শাব্দিক অর্থে গণতন্ত্রের মানে হচ্ছে কি? জনগণের শাসন ক্ষমতা। তাহলে দুটাই কি শব্দ? এই দুটাই হচ্ছে তোমার গ্রিক ভাষার শব্দ, মনে রাখবা। এই দুটো হচ্ছে কি শব্দ? গ্রিক ভাষার শব্দ। তাহলে গণতন্ত্র, এই গণতন্ত্রের অর্থ কি দাঁড়াচ্ছে? জনগণের শাসন ক্ষমতা বা জনগণের শাসন ব্যবস্থা। তাহলে যখন সংসদীয় রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র থাকে তখন সেটাকে বলে সংসদীয় গণতন্ত্রের দেশ। তো পৃথিবীতে প্রথম যে দেশের মধ্যে গণতন্ত্রের জন্ম হয়েছে সেই দেশের নাম হচ্ছে কি? অর্থাৎ পৃথিবীর প্রথম যে দেশে, তোমরা এগুলো নোট করবা, প্রথম গণতন্ত্রের বিকাশ, অর্থাৎ গণতন্ত্রের বিকাশ হয়েছে মূলত যেই দেশে, সেই দেশের নাম হচ্ছে কি? অ্যাথেন্স। এটা একটা নগর রাষ্ট্র। এই অ্যাথেন্স কোন দেশের নগর রাষ্ট্র? এটা গ্রিক সভ্যতার একটা নগর রাষ্ট্র অ্যাথেন্স। এই অ্যাথেন্সের মধ্যে প্রথম গণতন্ত্রের বিকাশ। যেই গণতন্ত্র ছিল প্রত্যক্ষ। তাহলে গণতন্ত্র আমরা একটা ধরন জানলাম, তার একটা কি? প্রত্যক্ষ। আর আরেকটা গণতন্ত্র আছে যেটাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। কি? পরোক্ষ। বর্তমান বিশ্বে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে থাকে। ঠিক আছে? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। তাহলে আগে যে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রের মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেখো সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ছিল সরাসরি। এই কারণে এই গণতন্ত্রকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। আর জনগণ যখন পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ জনগণ মাঝখানে প্রতিনিধিরা গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তখন সেটাকে বলে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এবং আমি এরপরে তোমাদের অপশনে চলে যাই। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো, পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটাকে বলা হয়? পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটাকে বলা হয়? একটু কমেন্ট সেকশনে জানাও। পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটাকে বলা হয়? একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাসে আছো। কমেন্ট সেকশনে জানাও, আশা করি তোমরা পারবা। পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটি? স্যার কোথা থেকে পড়াচ্ছেন? লাস্ট ক্লাসটা বই থেকে পড়াইছেন? এটা দেখো, এটা আমি পড়াচ্ছি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড, অর্থাৎ তোমাকে এমসিকিউ বিশ্লেষণ করে বোঝানো। ঠিক আছে? ব্রিটেন সি বলেছে, অনেকে সি বলেছে, রাশাদ বলেছে সি, পারিহা আক্তার বলেছে সি, ওকে, সিফাত বলেছে সি। তার মানে মেবি মানে হচ্ছে তুমি এটা জানো না, তাই তো? মেবি কেন হবে? সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন। কারণ ব্রিটেন হচ্ছে পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্র, যেটাকে আমরা বলি যে দেশের মধ্যে সংসদ আছে, মানে আইনসভা আছে, সেই আইনসভার মধ্যে কি আছে? যে গণতন্ত্র আছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের দেশ। এরপরের প্রশ্নে আমরা যাই, তার আগে আমরা কিছু তথ্য জানবো। তথ্য হচ্ছে কি? যে অর্থাৎ এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা উক্তি। যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো তোমরা দেখো যে নিচের মানে এই যে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছার সার্বভৌমত্ব, দেখো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছায় সার্বভৌমত্ব, উক্তিটি কার? প্রশ্ন আসে না এমসিকিউতে? এমসিকিউতে কিন্তু প্রশ্ন আসে। এটা কার? এটা হচ্ছে উইলোবির। কার? উইলোবির। কথা বুঝতে পারছো? রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা, অর্থাৎ রাষ্ট্র যেটা চায়। ঠিক আছে? সবাই আলাদা বলবা, যেটা আমি বলবো না। আচ্ছা সিফাত, ওকে, এখানে যেটা বলতে যে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব, উক্তিটি কার? এটা হচ্ছে একজন রাষ্ট্রচিন্তাবিদ উইলোবির। এবং জনগণের সার্বভৌমত্বই আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো, জনগণ যেটা করতে চায় সেটাই মূলত আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি। অর্থাৎ জনগণ যেটা চাইবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই হবে। এই কথাটা এখানে এটার মধ্যে বলছে, অর্থাৎ জনগণ যেটা চাইবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কি সেটা হবে। এই জিনিসটাই মূলত যে তোমার জনগণের সার্বভৌমত্ব। নাগরিক জীবনের অন্যতম সঙ্গ হচ্ছে রাষ্ট্র। আমরা প্রত্যেকেই রাষ্ট্রের নাগরিক এবং আমরা রাষ্ট্রের মধ্যে বসবাস করছি। এবং নাগরিক কোথায় থাকে? নগর রাষ্ট্রে থাকে। দেখো, আমরা নাগরিক যারা, সেই নাগরিক ধারণার উদ্ভব হয়েছিল কোথায়? নাগরিক ধারণার উদ্ভব হয়েছিল প্রাচীন যুগে নগর রাষ্ট্রে। কোথায়? প্রাচীন যুগে নগর রাষ্ট্রে নাগরিক ধারণার উদ্ভব হয়েছিল। ঠিক আছে?
সেই জায়গায় যে নাগরিক ধারণা, নগরাষ্ট্র থেকে আজকে আমরা রাষ্ট্রের ধারণা, এখন বর্তমানে জাতি রাষ্ট্রের ধারণা প্রচলিত। তাহলে যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনের সাথে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নগর রাষ্ট্র, এবং নগরাষ্ট্র বর্তমানে রাষ্ট্রে পরিণত হয়েছে, এই কারণে এখানে রাষ্ট্রের কথা বলেছে। এবং রাষ্ট্র বলছে কি ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা একটা ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান বলছে। এরপরে আরেকটা বলছে কি মানুষ জন্মগত ভাবেই রাজনৈতিক জীব, এটা এরিস্টটলের, অর্থাৎ মানুষ হচ্ছে জন্মগত ভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। এটা আমার কথা নয়, এটা কার কথা? এটা হচ্ছে এরিস্টটলের কথা। কারণ তোমরা জানো এরিস্টটলের একটা গ্রন্থের কথা তোমরা মনে রাখবা, দা পলিটিক্স হচ্ছে তার গ্রন্থ, এবং তাকে কি বলা হয়? এরিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। কি বিজ্ঞানের জনক? রাষ্ট্রবিজ্ঞানের জনক। একইভাবে তিনি কিসের জনক? পুরনীতিরও জনক। কিসের জনক? পুরনীতিরও জনক। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক, পুরনীতির জনক এরিস্টটল মূলত বলছে কি মানুষ জন্মগতভাবে রাজনৈতিক জীব, অর্থাৎ মানুষ জন্মগতভাবে রাজনৈতিক ও সামাজিক জীব, এটা বলছে। এরপরে হচ্ছে কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয়ে গড়ে ওঠে রাষ্ট্র। উক্তিটি কার? এটা হচ্ছে এরিস্টটল। এরিস্টটল মনে করেন কিছু পরিবারের সাথে হয়, পরিবারের মাধ্যমে হয় হচ্ছে সমাজের বৃহত্তর পর্যায়ে হচ্ছে কি রাষ্ট্র। এটা আমার কথা নয়, এটা কার কথা? এরিস্টটলের কথা। এরপরে উড্রো উইলসন যে দেশের প্রেসিডেন্ট ছিলেন, তোমরা মনে রাখবা উড্রো উইলসন হচ্ছে আমেরিকা, ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন। পরীক্ষায় এগুলো অনেক সময় আসে। রাষ্ট্রের উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 4টা উপাদান, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এগুলো নিয়ে আমি কথা বলেছিলাম একটু আগে। এরপর আমরা আবার কিছু এমসিকিউতে চলে যাই। এরপরে হচ্ছে দেখো সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী কে? কমেন্ট সেকশনে জানাও। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী কে? ইম্পর্টেন্ট ইনফরমেশন নোটগুলো দিয়েন স্যার, না হলে এত কিউরি কিভাবে করবো। সুবা লাস্ট এত সিকিউ নিয়ে আলোচনা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক কিছুই জানতে পারবে। ঠিক আছে, ক্লাস না করে 2 মিনিট ক্লাস করছো দূর মাল্লা টিকটকে, 2 মিনিট ক্লাস করছো দূর মাল্লা ইউটিউবে, 2 মিনিট ক্লাস করছো দূর মাল্লা ফেসবুকের বন্ধুর বান্ধবীর ছবিতে কমেন্ট করতে, তাহলে তুমি কিছুই জানতে পারবে না, তাই না? একটা ক্লাস করতেছো, শুরু করছো, এটা সময় নিয়ে তোমাকে করতে হবে, এবং এটা তোমাকে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা তোমাকে করতে হবে। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারীকে? সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারীকে? আচ্ছা তোমরা আফার বিষয়ে জানো তো, আফা যে দেশ থেকে পালাইলো, আফা কিন্তু দীর্ঘদিন ধরে সংসদীয় সরকার কাঠামোর মধ্যে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা এখানে প্রশ্নটা কিন্তু একটু আমাকে বুঝতে হবে যে সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী কে, এটা বলছে। কমেন্ট কি করব, কি সিফাত বলে যে বান্ধবী নাই? আহারে তোমার খুব কষ্ট তাইলে না? আচ্ছা ফারজানা নীলা বলেছে বলেছে, অনেকে রাষ্ট্রপতি বলেছে। উত্তর কি হচ্ছে দেখি আমরা, অর্থাৎ হচ্ছে সংসদীয় সরকার। দেখো যদি এই জায়গায় রাষ্ট্রপতি শাসিত সরকার বলতো, হ্যাঁ, যদি এই জায়গায় বলতো কি রাষ্ট্রপতি শাসিত সরকার বা রাষ্ট্রপতি শাসিত কাঠামো বা রাষ্ট্রপতি শাসিত সরকার কাঠামোই নির্বাহী ক্ষমতার অধিকারীকে, তখন কিন্তু এখানে রাষ্ট্রপতির কথা আসতো। বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে এখানে স্বাভাবিকভাবে যেহেতু সংসদীয় সরকার বলছে, আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, সেই সংসদ দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ আমরা একটু আগে যে বলছি যে আইন বিভাগ শাসন বিভাগের কাজের ক্ষেত্রে আইন বিভাগ যখন শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং আইন বিভাগের সদস্যরা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, এবং শাসন বিভাগের নির্বাহী সংসদীয় সরকারের ক্ষেত্রে শাসন বিভাগের প্রধান তিনি আইন বিভাগের প্রধান। আমরা যদি ধরি যে আইন বিভাগের প্রধান ছিলেন হচ্ছে আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো তিনি আবার শাসন বিভাগের রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া থেকে শুরু মানে রাষ্ট্রপতির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যিনি পরামর্শ দিতেন তিনি কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে সংসদীয় সরকারে যিনি নির্বাহী ক্ষমতার মালিক তিনি কে? প্রধানমন্ত্রী। এই যে তোমরা প্রশ্নটার উত্তর দিতে পারো না, এটার পিছনে কারণ হচ্ছে তোমরা সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে তোমরা কি না, অবগত না। ঠিক আছে, তোমরা জানো না, তোমরা বুঝতেছো না। ঠিক আছে, এই জিনিসগুলো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? একটু আমরা দেখি সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে, একটু কমেন্ট সেকশনে জানাও যে সরকারের কোন বিভাগ। আমরা এই যে দেখো আইন বিভাগ কি করে? আইন সংক্রান্ত যাবতীয় কাজ, আইন সংক্রান্ত কি
যাবতীয় কাজ রাষ্ট্রের এই বিভাগ করে। বিচার, বিচার করে কিসের উপর ভিত্তি করে? আইন বিভাগ যে আইনগুলো তৈরি করে সেই আইনগুলো দিয়েই মূলত এই বিচার বিভাগ বিচার করে। দুষ্টের দমন শিষ্টের প্রতিপালন হচ্ছে বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। শাসন বিভাগ, আচ্ছা শাসন বিভাগের কাজ কি? শাসন সংক্রান্ত, অর্থাৎ শাসন পরিচালনা। শাসন কি? পরিচালনা। যদি আমরা দেখি যে আমাদের দেশে শাসন পরিচালনা কারা আছে, যেমন রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এখন যদিও বা প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা আছে, তিনি প্রধানমন্ত্রীর সমমান, এবং অন্যান্য মন্ত্রী, ঠিক আছে, অথবা আমরা মন্ত্রী পরিষদ বলি, ঠিক আছে, মন্ত্রী পরিষদ, অর্থাৎ মন্ত্রী পরিষদ এখানে আসবে। তাহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কি মন্ত্রী পরিষদ, এই সবাই কিন্তু শাসন বিভাগের অংশ। এখন কথা হচ্ছে কি যে সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? অধ্যাদেশ কোন বিভাগ জারি করতে পারে? আচ্ছা, অনেকদিন পর ক্লাস করছি, স্বর্ণা চৌধুরী, ওকে ফাইন, ক্লাস করো। আইন ও শাসন বিভাগ, অনেকে উত্তর দিচ্ছে যে মোহাম্মদ সিফাত বলে যে আইন ও শাসন বিভাগ। 3 নম্বর প্রশ্নের কি হবে? ঘ, 3 নম্বর। অধ্যাদেশ মানে কি স্যার? অধ্যাদেশ ইংরেজিতে বলে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ইংরেজিতে কি বলে? অর্ডিন্যান্স বলে। কেমন? ইংরেজিতে বলে অর্ডিন্যান্স। ইংরেজিতে কি বলে? অর্ডিন্যান্স। আর বাংলায় বলে অধ্যাদেশ। অধ্যাদেশ মূলত যে রাষ্ট্রপতি কি করে? রাষ্ট্রপতি হচ্ছে জারি করতে পারে। রাষ্ট্রপতি জারি করতে পারে। আচ্ছা তোমরা বলো তো, এই যে শাসন পরিচালনার যারা দায়িত্বে আছে তারা শাসন বিভাগের না? রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করে তাহলে এখানে কোন বিভাগ জারি করে? তাহলে অবশ্যই শাসন বিভাগ। কারণ শাসন বিভাগের মধ্যে কারা আছে? শাসন বিভাগের মধ্যে ওই যে বললাম না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদ। তাহলে অধ্যাদেশ কোন বিভাগ জারি করে? এখন কি বলতে পারবা? এখন বলতে পারবা? জান্নাতুল মাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ আবার বলছে যে আইন ও শাসন বিভাগ। অধ্যাদেশ কি আইন ও শাসন বিভাগ দুটাই হবে নাকি একটা হবে? দেখো, শাসন বিভাগেই মূলত এটা জারি করে, অর্থাৎ রাষ্ট্রপতি মূলত অধ্যাদেশ জারি করে। তাহলে মনে রাখবা, কে অধ্যাদেশ জারি করে? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে। আর রাষ্ট্রপতি কোথায় থাকেন? রাষ্ট্রপতি কি আইন বিভাগে থাকেন? উত্তর হচ্ছে না। রাষ্ট্রপতি কি বিচার বিভাগে থাকেন? উত্তর হচ্ছে না। রাষ্ট্রপতি থাকে শুধু শাসন বিভাগে। এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যেহেতু আইন বিভাগে থাকে না, এখানে এই অপশনটা কখনোই হবে না। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে কি যে প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল? এখন প্রথমে আমরা আগে একটু জেনে নিই যে প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছে। মূলত 1914 থেকে 1919 মূলত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। বিশেষত এখানে 18 ধরা হয় এটাকে। 1914 থেকে 1918 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার প্রথম, যেটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ বলি। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা দেশ অর্থাৎ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই দেশটা তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে কোন দেশ দায়ী? পেছনে কোন দেশ দায়ী? সেই দেশের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তি মূলত সবকিছুকে নিয়ন্ত্রণ করে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। একটু আমরা অপশনে চলে যাই। একনায়কতন্ত্রের অন্যতম মূল মন্ত্র হচ্ছে কি? এক দেশ, এক নেতা, এক জাতি। এক নেতা, এক জাতি, এক দেশ। এটা হচ্ছে কোন দেশের, কিসের মূল মন্ত্র? একনায়কতন্ত্রের। ঠিক আছে, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছ অলরেডি। জার্মানি বলেছো। উত্তর কি হবে? উত্তরটা হবে জার্মানি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে দায়ী করা হয়েছে যুদ্ধের জন্য, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী হচ্ছে জার্মানি। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী কারা? জার্মানি। ওকে, তোমরা অনেকেই কমেন্টস করছো, আমি দেখতে পাচ্ছি। ফারজানা নীলা যুক্ত হয়েছে আমাদের সাথে এবং বলেছে 2, অর্থাৎ জার্মানি। ওকে ওকে ওকে, নাজিস কাম টু পাওয়ার ইন 1933। ওকে, তাহলে অপশনের উত্তর কি হবে? উত্তর হচ্ছে জার্মানি। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে কি ক্রাটুস। একটু আগে আমি কিন্তু বলেছি কোন ভাষা থেকে আসছে। ক্রাটুস শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো ক্রাটুস যে শব্দটি, এই শব্দটি আমি তোমাদের বলছিলাম যে ক্রাটুস শব্দটির উৎপত্তির বিষয়টা কি, যে ডেমোক্রেসি যে শব্দটা, সেই ডেমোক্রেসি থেকেই মূলত হচ্ছে, এটাকে ভাঙলে ড্যামোস এবং ক্রাটুস, এই দুটা শব্দই কিন্তু গ্রিক শব্দ। ঠিক আছে, এটা অলরেডি তোমরা দেখে ফেলেছো। তাহলে ডেমোস
কি শব্দ এটাও তোমরা বলতে পারবা, ক্রাটোস কি শব্দ এটাও তোমরা বলতে পারবা। তাহলে এই জিনিসটাই যে ক্রাটোস কোন ভাষা থেকে আসছে সেটা স্পষ্টতই গ্রিক ভাষার শব্দ, এটা কোনো ল্যাটিন বা স্প্যানিশ বা অন্য কোনো ভাষা নয়। ওকে, এরপরে আমরা যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি যে আমি রাষ্ট্র উক্তিটি কার? এটা তোমরা অনেকেই পারবা, আবার অনেকেই পারবা না। আমি রাষ্ট্র উক্তিটি কার? বিশিষ্ট সমাজবিজ্ঞানী লেতিন বলেছে, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ভুল করলে কেমন হবে? হ্যাঁ, বিশিষ্ট সমাজবিজ্ঞানী সামাজিক বিজ্ঞানে এসে ভুল করলে হবে? বলো, আমি রাষ্ট্র এটা কার কার উক্তি? এটা এটা কার? মানে নাম্বার দিয়ে তোমরা উত্তরটা করো, তোমাদের নাম্বার ছাড়া এটা বোঝা যাচ্ছে না। খালেদ হাসান মিলু বলেছে 2। চতুর্দশ লুই আমি রাষ্ট্র। ওকে, 6 এর 1 বলেছে মর্গান। আকি তারা বি বলেছে, রাকিবুল হাসান ইশরাফ বলেছে, রঞ্জস্মিন। দেখো তোমরা আহ, তোমরা যেটা ভালো মনে করো আর কি, তোমরা যেটা ভালো মনে করেছো সেটা তোমরা উত্তর করেছো, বাট উত্তরটা তোমাদের ভুল হয়েছে। যদি বলি যে আমি রাষ্ট্র, এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে চতুর্দশ লুই। কেন চতুর্দশ লুই হবে সেটা আমি তোমাদের বলি। চতুর্দশ লুই হওয়ার পেছনে কারণ হচ্ছে কি যে চতুর্দশ লুই হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের বা হচ্ছে যেটাকে আমরা বলি যে ফরাসি বিপ্লবের সময় তিনি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে তিনি নিজেকে রাষ্ট্র মনে করতেন, অর্থাৎ তিনি যেটা বলবে সেটাই রাষ্ট্র মেনে নেবে, এটাই মনে করা হতো। যেহেতু ওই সময়টাতে, যদি আমরা বলি ওই সময়টাতে আসলে জনগণের কথার এত বেশি গুরুত্ব ছিল না, ঠিক আছে? তো তারা রাজারা যেভাবে বলতো তো সেভাবেই জনগণরা মেনে নিত এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত। এই কারণে মূলত রাজতন্ত্রের অন্যতম একজন, মানে তৎকালীন ফ্রান্সের একজন অন্যতম আহ, লুই, যিনি চতুর্দশ লুই, এই চতুর্দশ লুই মূলত হচ্ছে ফরাসি বিপ্লবের আগে এই লুই তার আমি রাষ্ট্র এই কথাটি বলেছেন, ঠিক আছে? এরপরে আমরা যাই। তো এখানে আরেকটা তথ্য আমি তোমাদেরকে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে ফরাসি বিপ্লবের সময়ে যিনি ক্ষমতায় ছিলেন তিনি কে? যে ষোড়শ লুই। কে? ষোড়শ লুই, ফরাসি বিপ্লবের সময়। ওকে, এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে কি যে তোমার আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব, অর্থাৎ কোন বিভাগ আইন প্রয়োগ করে? আমরা জানি যে আইন বিভাগ আইন তৈরি করে, এই বিভাগ কি তৈরি করে? আইন তৈরি করে। আর এই বিভাগ কি করে? যে তোমার বিচার করে, অর্থাৎ এই যে আইনগুলো আছে এই আইনের উপর ভিত্তি করে বিচার করে। আর আইন শাসন অর্থাৎ কোন বিভাগের দায়িত্ব? প্রয়োগ করা। শাসন বিভাগ আইন কি করে? আইন প্রয়োগ করে। আইন কি করে? প্রয়োগ করে। তাহলে রাষ্ট্রের কোন বিভাগ আইন প্রয়োগ করে? আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? তাহলে আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? এটা হচ্ছে শাসন বিভাগের দায়িত্ব। আশা করি তোমরা প্রশ্নটা বুঝেছো এবং উত্তরটাও বুঝেছো। ওকে, সুবা উত্তর করেছে 2 বলেছে। বিচার বিভাগ কখনো আইনের প্রয়োগ করে না, বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার করে, ঠিক আছে? আইনের প্রয়োগ করে হচ্ছে মূলত শাসন বিভাগ। ওকে ওকে, মিলু উত্তর করেছে, উত্তর হয়েছে খালেদ হাসান মিলু। ওকে ফাইন, অনেকে সঠিক উত্তর করতেছো, অনেকে আবার ভুল উত্তর করতেছো। সমস্যা নাই, ভুল উত্তর হলে যে একদম তুমি অনেক বেশি পিছায় আছো বা অনেক কিছু পারো না এমনটা মনে করার দরকার নাই, আমরা অনেক কিছু শিখবো। এখানে একটু আমরা তথ্যগুলো পড়ে ফেলি। এই অধ্যায়ের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি, অর্থাৎ জনসমষ্টি। আমি তোমাদের বলতে চাই যে রাষ্ট্রের 4টি যে উপাদান আছে, সেই 4টি উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে কি জনসংখ্যা বা জনসমষ্টি। এই জনসংখ্যা না থাকলে রাষ্ট্রের যে বাকি উপাদানগুলো, নির্দিষ্ট ভূখণ্ড এবং আর একটা হচ্ছে কি সার্বভৌমত্ব এবং সরকার, এগুলোর কোনো কাজ নাই, ঠিক আছে? যদি এগুলো কি না থাকে, যদি জনসংখ্যা না থাকে তাহলে বাকিগুলোর কাজ আছে? বাকিগুলোর কিন্তু কাজ নাই। এজন্য জনসংখ্যা, ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং কি সরকার, এগুলো থাকা লাগবে। বুঝতে পারছো? তাহলে কি সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা। সার্বভৌমত্ব মানে রাষ্ট্র যেটা করতে চায় সেটা যদি রাষ্ট্র করতে পারে তাহলে সেটা কি ধরনের রাষ্ট্র? সার্বভৌম মানে স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে? সার্বভৌম রাষ্ট্র। যদি রাষ্ট্রের জনগণ যেটা করতে চায় সেটা যদি রাষ্ট্রের জনগণ করতে না পারে তাহলে সেই রাষ্ট্র কিন্তু সার্বভৌম নয়। সার্বভৌমত্ব কি? তাহলে রাষ্ট্রের চরম ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্র যেটা করতে চায় সেটা যদি রাষ্ট্র নিজের মতো করতে পারে তাহলে সেই রাষ্ট্রটি সার্বভৌম। যদি রাষ্ট্র যেটা চায় সেটা যদি করতে না পারে তাহলে সেই রাষ্ট্র কি না? সার্বভৌম না। তাহলে সার্বভৌমত্বের বিষয়টা বুঝতে পারছো? সার্বভৌমত্বের বিষয়টা হচ্ছে
রাষ্ট্রের চরম ক্ষমতার বিষয়, ঠিক আছে। এরপরে আমরা যাই রাষ্ট্রের উদ্দেশ্য কি। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনগণের সামগ্রিক কল্যাণ সাধন করা। তাহলে রাষ্ট্রের উদ্দেশ্য কি, আবার বলছি, রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনগণের সামগ্রিক কল্যাণ সাধন করা। তাহলে রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করতেছি কেন? আমাদের নিজেদের কল্যাণের জন্য। সরকার কি? রাষ্ট্রের মুখপাত্র বা এজেন্ট। রাষ্ট্র গঠিত হয় মূলত তার সকল জনসমষ্টি নিয়েই। একটি বিমূর্ত ধারণা হচ্ছে রাষ্ট্র, এর অস্তিত্ব কাল্পনিক। এবং রাষ্ট্র আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, যার কারণে এটা একটা কাল্পনিক। তোমরা এগুলো কিন্তু জানো না, তোমাদের অনেক জায়গায় কিন্তু এগুলো মানে তোমাদের বইয়ে থাকলেও তোমরা এই জিনিসগুলো তোমরা সহজে এইভাবে পয়েন্ট আউট করে কখনোই পাবে না, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা তোমরা পড়ার সাথে সাথে, আমি বলার সাথে সাথে তোমরা একবার একবার পড়ে ফেলো নিজেদের মতো করে, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। আমি তো অনেক কিছু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। বিমূর্ত কেন? কারণ রাষ্ট্র আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। রাষ্ট্র এই কারণে বিমূর্ত, ঠিক আছে। হয়তো বা রাষ্ট্রের আয়তন আছে, রাষ্ট্রের জনসংখ্যা আছে, কিন্তু রাষ্ট্রের কি নাই, যে মানে ধরা ছোঁয়া করার মতো। এটা একটা কাল্পনিক, এটা একটা চিন্তার বিষয়। একটি বাস্তবধর্মী প্রতিষ্ঠান হচ্ছে সরকার, কারণ সরকার নির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তার তিনটি বিভাগ আছে, আইন, শাসন এবং কি বিচার বিভাগ। আর আবার সব ধরনের আইন ও অধিকারের উৎস কোনটা? রাষ্ট্র। আমরা যে অধিকারের চর্চা করি, রাষ্ট্রের যে আইনের চর্চা করি, সব ধরনের অধিকার ও আইনের চর্চা করে রাষ্ট্রের মধ্যেই আমরা করি। এরপর একটা বলছে কি, সার্বভৌম ক্ষমতার অধিকারীকে? সার্বভৌম ক্ষমতার অর্থাৎ সকল ক্ষমতার অধিকারীকে রাষ্ট্র। সার্বভৌম ক্ষমতার অধিকারীকে রাষ্ট্র। এরপরে বলছে কি, রাষ্ট্র সরকার রাষ্ট্রের একটি সংগঠন মাত্র। অর্থাৎ হচ্ছে রাষ্ট্রের যে চারটি উপাদান আছে না, এখানে একটি সংগঠন কোনটা? সেটা হচ্ছে সরকার। রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে রাষ্ট্রের একটি সংগঠন হচ্ছে সরকার। আশা করি এই তথ্যগুলো তোমরা পারবা। এবং তোমরা যারা দেখো নাই প্রথমে, আবার একটু দেখে নাও, তোমরা দেখে নাও, একটু একটু দেখে নাও। এটা হচ্ছে কি, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি, এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো যে কোনো জায়গায় আসতে পারে, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, বিশেষ করে বহুপদী প্রশ্নে আসে। এরপরে প্রশ্নে আমরা যাই। এরপর হচ্ছে কি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? আচ্ছা, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন দেশে বলতো? বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন দেশে? আচ্ছা, ক্লাসটা আবারও করা লাগবে। এসএসসিতে সিভিক ছিল না দেখে অনেক কিছু জানে না। আপনি ক্লাস 9-এ পড়েন নাই, এই জন্য কি করেন আপনি? আচ্ছা, ওকে, এখানে একজন আরেকজনকে কি করেন এটা নিয়ে জানার দরকার নাই, ওকে। বর্তমান বিশ্বে যে বৃহৎ গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক, চীন বলেছে। আচ্ছা, জনসংখ্যার দিক থেকে এখনো মনে করা হয় যে চীন সবচেয়ে বেশি জনসংখ্যার। হ্যাঁ, যদিও বা চীনকে অল্প কিছুদিনের ভিতরে ছাড়িয়ে যাবে, সেটা হচ্ছে ভারত ছাড়িয়ে যাবে। হ্যাঁ, তো জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাবে। অলরেডি তোমরা তোমাদের দু একজনে ভারতের কথা বলেছো। তাহলে বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তো গণতান্ত্রিক, এখানে জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলেছে, ঠিক আছে। বৃহত্তম গণতান্ত্রিক, এখানে জনসংখ্যার দিক থেকে বলে নাই, ঠিক আছে। জনসংখ্যার দিক থেকে এখানে বলে নাই, ব্যাপারটা জনসংখ্যার দিক থেকে না, বড় আয়তনের দিক থেকে বলেছে, ঠিক আছে। এ কারণে হচ্ছে কি, যুক্তরাষ্ট্র। এখানে এই জিনিসটা মনে রাখবা, বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে কি যুক্তরাষ্ট্র। এরপরের প্রশ্নে যাই আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? বাংলাদেশে কয়টি বিভাগ আছে বলতো? তোমরা তো এটা পারবা, এটা খুব ইজিলি পারবা, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। হ্যাঁ, এই প্রশ্নটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? স্যার, রাশিয়া নাই, খুব কষ্ট হচ্ছে, মনে হয় রাশিয়া আমাকে যাইতে হবে। রাশিয়াতে তোমাকেই যেতে হবে সিফাত। সিফাত, রাশিয়া তো তোমার গণতান্ত্রিক দেশের মধ্যে পড়ে না। ওকে, 8 নম্বরে বলেছে সি। 8 নম্বর কি হবে? 8 নম্বর এখানে 9 নম্বর। 9 নম্বর বলো, 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 9 নম্বর প্রশ্নের উত্তর করো, দেখি তোমরা পারো কিনা। দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও। জানাতুল মাও বলেছে 7। আচ্ছা, 7 কি? আচ্ছা, 7টি, 8টি। ওকে ওকে, ফাইন। খালেদ হাসানেরটা হয়েছে। বর্তমানে কয়টি? বর্তমানে 7টি কেন হবে মামা? বর্তমানে কয়টি? বর্তমানে হচ্ছে 8টি। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে 8টি বিভাগ। সর্বশেষ কোনটা? সর্বশেষ কোনটা তোমরা বলো তো, আমি বলবো না। সর্বশেষ বিভাগ কোনটি? সর্বশেষ বিভাগ কোনটি বলো তো? সর্বশেষ বিভাগ কোনটি? এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি পড়েছি একবার। এটা আমরা পড়েছি, সংসদীয় গণতন্ত্রের জন্ম হয়েছে মূলত ইউনাইটেড কিংডমে, ইউকেতে, অর্থাৎ যুক্তরাজ্য, যেটাকে বাংলায় বলা হয় যুক্তরাজ্য।
ওকে, তোমরা আবার অনেকে ইউএসএ এবং ইউকে এর মধ্যে পার্থক্য বুঝো না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কেন? কারণ এই রাষ্ট্রে অর্থাৎ ইউএসএ তে তুমি এভাবে মনে রাখবা, এই দেশে হচ্ছে কে আছে? রাষ্ট্রপতি আছে। কে আছে? রাষ্ট্রপতি আছে। কিন্তু এই দেশে আছে কে? রাজা। কি আছে? রাজা। তাহলে রাজার কি হয়? রাজ্য হয়। আর রাষ্ট্রের কি থাকে? যে রাষ্ট্রপতি থাকে। কি থাকে? রাষ্ট্রপতি থাকে। রাষ্ট্রের কি থাকে? রাষ্ট্রপতি থাকে। রাজার থাকে রাজ্য, রাষ্ট্রের থাকে কি? রাষ্ট্রপতি। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা। এরপরে আমরা সংসদীয় গণতন্ত্রের উৎপত্তির বিষয়ে তোমরা অলরেডি জানো, সেটা যুক্তরাজ্যে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? ইউএসএ। ইউএসএ কে উষা পড়তেছো? জান্নাতুল ফেরদৌস শুভা। উষা বললে হবে না তো, ইউএসএ পড়তে হবে। যারা এই কোয়েশ্চেন পারবে না তারা হারুন আঙ্কেল। এটা হারুন হবে না, হাওয়ান আঙ্কেল হবে, হাওয়ান আঙ্কেল। ইউকে হইলো ইংল্যান্ড আর ইউএসএ হইলো আমেরিকা। না শিবা, তোমার ধারণাটা ভুল। ইউএসএ, ইউএসএ আমেরিকা নয়, আমেরিকা মহাদেশের নাম। ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র। আমেরিকার যুক্তরাষ্ট্র। আমেরিকার একটা রাষ্ট্র আছে যেটা যুক্ত, 50টি প্রদেশ সমৃদ্ধ একটা দেশ। ঠিক আছে? ওকে, বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? অপশন দেখো। বাংলাদেশ কি ধরনের সরকার পদ্ধতি বলো তো? অপশন না দেখে গণতান্ত্রিক বললে হবে? অপশন না দেখে গণতান্ত্রিক বললে হবে না। অপশন না দেখে গণতান্ত্রিক বললে হবে না। বাংলাদেশের সরকার পদ্ধতি। ওকে, আরো যারা কমেন্টস করছো, বিশিষ্ট সমাজবিজ্ঞানী বলেছে সমাজতন্ত্র। বিশিষ্ট সমাজবিজ্ঞানী আমাকে আজকে ফলো করেছে সে ফেসবুকে। তো বিশিষ্ট সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে কি যে তুমি একটু ধৈর্য ধরে অপশনটা দেখার চেষ্টা করো। অপশন দেখলে সেখান থেকে উত্তর করাটা তোমার জন্য সহজ হবে। ঠিক আছে? বাংলাদেশের সরকার পদ্ধতি এটা কেমন সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। বাংলাদেশে একদিকে সংসদীয় এবং অন্যদিকে হচ্ছে কি যে এককেন্দ্রিক। এখানে সরকার পদ্ধতির কথা বলছে, সরকার পদ্ধতি। আচ্ছা, আমাদের দেশে সংসদ দিয়ে দেশটা চলে। সংসদ মানে হচ্ছে কি? আইনসভা। অর্থাৎ যেই সরকার ব্যবস্থা আমরা একটু আগে পড়ছি না, সরকারের যে দুটি বিভাগ, আইন এবং কি শাসন বিভাগ, আইন বিভাগ এবং কি শাসন বিভাগ। এই সরকারের দুটি বিভাগ যখন আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রাষ্ট্র চলে আইন বিভাগ দিয়ে, তখন অর্থাৎ রাষ্ট্র চলে বলতে রাষ্ট্রের আইন বিভাগই সকল ক্ষমতার উৎস, তখন সেটাকে বলে যে সংসদীয় সরকার। তো আমাদের দেশে যে পার্লামেন্ট আছে, আমাদের যে দেশে যে সংসদ আছে, সেটাকে বলে আইনসভা। এই আইনসভা মানে হচ্ছে আইন বিভাগ আর কি। এই আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। সুতরাং আমাদের দেশ কোন ধরনের সরকার? সংসদীয় সরকার। এটা তো জানলাম। এর বাইরে এর বাইরে বাংলাদেশ একটা এককেন্দ্রিক। কেন এককেন্দ্রিক? আমরা যদি যে বাংলাদেশের যে মানচিত্র আছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে বিশেষত বাংলাদেশের যে মানচিত্র সেটা থেকে আমরা এটা জানতে পারি, বিশেষত সেটা হচ্ছে কি যে বাংলাদেশের কেন্দ্র হচ্ছে একটা, ঢাকা। বাংলাদেশের কেন্দ্র কয়টা? ঢাকা হচ্ছে একটা কেন্দ্র। বাংলাদেশের একটা কেন্দ্র ঢাকা। তো এখানে তো আর প্রদেশ নাই, তাই না? তো বাংলাদেশের কেন্দ্র কয়টা? একটা। তাহলে বাংলাদেশ একটা কি? এক কেন্দ্রিক রাষ্ট্র। তো তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই, যে আপনাদের ঢাকা, ঠিক আছে, ঢাকা এক কেন্দ্রিক, একটা মাত্র কেন্দ্র, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো সেই জায়গায় যে ভারতের কয়টা কেন্দ্র? ভারতের কেন্দ্র হচ্ছে অনেক। ভারতের অনেকগুলো প্রদেশ আছে এবং অনেকগুলো প্রদেশের কেন্দ্র আছে। আমরা যদি একটু মানচিত্রে দেখি, যেমন ভারতের পার্শ্ববর্তী যে এলাকা, সেই এলাকাটা হচ্ছে অনেকটা এরকম। ভারতীয় উপমহাদেশটা কিন্তু অনেকটা এরকম, এবং এদিকে পাকিস্তান আছে, এদিকে ভারত। এই যে আমি জাস্ট একটা আনুমানিক একটা চিত্র আঁকলাম আর কি। হ্যাঁ, তো ভারতে কিন্তু কেন্দ্র একটা না, শুধু দিল্লি। ভারত মানে কি দিল্লি না, ভারতের প্রদেশ আছে। এদিকে কলকাতা, পশ্চিমবঙ্গ আছে। এই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কি? কলকাতা। তো কলকাতা তাহলে কিসের রাজধানী? কলকাতা প্রদেশের রাজধানী। এরপরে এদিকে আছে আসাম, এদিকে আছে সরি মণিপুর, এদিকে আছে আসাম, এদিকে আছে তোমার ত্রিপুরা। এইভাবে হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে যে অনেকগুলো কি আছে, যে অনেকগুলো হচ্ছে তোমার প্রদেশ আছে, এবং এই প্রত্যেকটা প্রদেশের কিন্তু আলাদা 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 কি আছে? রাজধানী আছে। এই কারণে প্রদেশ ভিত্তিক রাজধানী আছে বলে এটাকে কি যে যুক্তরাষ্ট্রীয় বলা হয়। তাহলে ভারত একটা কি রাষ্ট্র? ভারত একটা যুক্তরাষ্ট্রীয়। তাহলে মূলত কেন্দ্রের উপর ভিত্তি করে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে এক কেন্দ্রিক, বাংলাদেশ একটা এক কেন্দ্রিক, আর ভারত হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয়। আচ্ছা, তোমরা বলতে পারবা ভারতের কয়টি প্রদেশ আছে? ভারতের কয়টি প্রদেশ আছে কেউ বলতে পারবা?
আচ্ছা, যাদের বাংলা নোট লাগবে তারা ইনবক্সে মেসেজ দিও, পিডিএফ দিয়ে দিব। তুমি গ্রুপে পোস্ট করে দাও না, তুমি গ্রুপে পোস্ট করে দিলে সবাই পাবে, যাদের লাগবে তারা তোমাকে নক দিবে, ঠিক আছে? ওকে, এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি যে ভারতে কয়টি প্রদেশ আছে বলো তো? ভারতে কয়টি প্রদেশ আছে? ভারতের কয়টি প্রদেশ আছে বলো তো? দ্রুত বলো, দ্রুত বলো। ভারতে হচ্ছে প্রায়, আমি তোমাদের একটু আগে ইউএস এর কথা বলছি, ইউএসও একটা যুক্তরাষ্ট্র, মানে হচ্ছে সেখানে একাধিক প্রদেশ আছে, একাধিক কি আসে প্রদেশ আছে, সেখানে প্রায় 50টি প্রদেশ আছে। কয়টি প্রদেশ? 50টি প্রদেশ আছে। তো ভারতে সেটা, অর্থাৎ ভারতে সেটা 29টি। কয়টি? 29টি, ঠিক আছে। তো বাংলাদেশে কেন্দ্র কয়টা? একটা। বাংলাদেশে কোনো প্রদেশ নাই, এ কারণে বাংলাদেশ একটি কি, বাংলাদেশ একটি যুক্তরাষ্ট্রীয় মানে এককেন্দ্রিক সরকার এবং সংসদীয় সরকার। ওকে, ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে, আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে, কারণ আমি জানি যে একটু আগেই তোমাদেরকে সেটা তথ্য আমি কিন্তু বলে ফেলেছি। বা নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে? অলরেডি কিন্তু সেটার উত্তর দিয়েছে আমি। পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রেই তোমাদের পৌরনীতি থেকে প্রশ্ন হয়। পৌরনীতি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আর্টসের স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে? অলরেডি জান্নাতুল ফেরদৌস শোভা উত্তর দিয়েছে, ভেরি গুড শোভা। ভারত হচ্ছে এই রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা, ঠিক আছে? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হচ্ছে কি ভারত। ওকে, ফাইন, গুড, ভেরি গুড, ভেরি গুড। স্বর্ণা উত্তর দিয়েছে ভারত বলেছে। আলহামরা পারভিন রমু উত্তর দিয়েছে। রঞ্জু সিনহা উত্তর দিয়েছে। মাওয়া উত্তর দিয়েছে, ভেরি গুড। এরপরে প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? এটা আমি একটু আগে বলে দিয়েছি তোমাদেরকে, এটা একটু কমেন্ট সেকশনে জানাও, বাংলাদেশের আইনসভার নাম কি? এটা তোমরা সবাই পারবা, এটা কঠিন কিছু নাই। এটা বাংলাদেশের আইনসভার নাম কি? এটা কমেন্ট সেকশনে জানাও, দ্রুত দ্রুত একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি গণতন্ত্র কত প্রকার? এটা আমি অলরেডি তোমাদেরকে একবার পড়িয়ে ফেলেছি। গণতন্ত্র কয় প্রকার? এটা আমি তোমাদেরকে দুই প্রকার বলেছি, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে কি পরোক্ষ গণতন্ত্র। এখন তোমাদের কাছে প্রশ্ন করব, প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত? প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক? এটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত আছে? প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত আছে বলো তো? ছিল। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল? রাশেদ পিকে, তোমার নাম আমি বললাম যে তোমার নাম নেই না কেন? আমি নিচ্ছি তো তোমার নাম, সবার নাম নিচ্ছি। ওকে, তোমরা বলো তো যে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল? এটা তোমরা পারবা, দুই প্রকার, এটা তোমরা সবাই পারবা, এটাতে কঠিন কিছু নাই। গণতন্ত্র কত প্রকার এটা পারবা। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রের বিষয়ে আমি তোমাদের বলছিলাম যে প্রাচীন যে গ্রিক নগরাষ্ট্রগুলো ছিল, সেই গ্রিক নগরাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে কি অ্যাথেন্স। হ্যাঁ, অ্যাথেন্স, স্পার্টা এবং আরেকটা কি থেবেস। এই তিনটা নগরাষ্ট্র ছিল, তার মধ্যে অ্যাথেন্স যেটা, সেটার মধ্যেই গণতন্ত্রের জন্ম। এটা কি ধরনের গণতন্ত্র ছিল? সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল। এই কারণে আমরা অ্যাথেন্সকে প্রত্যক্ষ গণতন্ত্রের জন্মস্থল বলি, ঠিক আছে? অ্যাথেন্সের মধ্যে, ভেরি গুড শুভা, সুন্দর উত্তর করেছে। বাকি যারা আছে, যেমন রাশিয়ার দিকে সুইস কি? এই সুইস কেন হবে? সুইস কি আবার? এরপরে আমরা যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা কিছু তথ্য জানবো। রাষ্ট্রের উদ্দেশ্য মানব সমাজের কল্যাণ সাধন করা, উক্তিটি হচ্ছে জন লকের। তার মানে মানুষের কল্যাণ করা এটা রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। এটা জন লকের। সমাজতান্ত্রিক রাষ্ট্র থাকে উৎপাদনের যৌথ রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ রাষ্ট্র, ব্যক্তি অথবা হচ্ছে তোমার কি রাষ্ট্র দুইটা মিলেই উৎপাদন হয়, অথবা শুধু রাষ্ট্রই উৎপাদন করে। আরটা হচ্ছে কি যে তোমার মানবীয় উদ্যোগ, গণতন্ত্র চর্চা, সাংস্কৃতিক চর্চাকে নিষিদ্ধ করা, নিরুৎসাহিত করা হয় হচ্ছে ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। ধর্মতান্ত্রিক মানে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে বা ধর্মীয় আইন অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ ধর্মীয় ব্যবস্থার উপর ভিত্তি করে যেই অর্থাৎ ধর্মীয় ব্যবস্থার উপর ভিত্তি করে মানে যে সরকার ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে বলা হয় যে তোমার কি ধর্মতান্ত্রিক সরকার। সেখানে মানবীয় উদ্যোগ, গণতন্ত্র চর্চা, সাংস্কৃতিক চর্চাকে নিষিদ্ধ করা হয়। মনে করা হয় যে সৃষ্টিকর্তাই মূলত
যে রাষ্ট্র সৃষ্টি করেছে এবং তিনি পরিচালনা করবে, তার আইন অনুযায়ী এটা চলবে। যেমন বর্তমান ধর্মতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে কি, বর্তমান ইরান। ইরান একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র। ভ্যাটিকান সিটি, তোমরা অনেকে নাম শুনে থাকবে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিও একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র, ভ্যাটিকান সিটি। ওকে, ভ্যাটিকান সিটি। একইভাবে হচ্ছে আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে কি যে আমাদের আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তানও কিন্তু ধর্মতান্ত্রিক রাষ্ট্র। আফগানিস্তান, ভ্যাটিকান সিটি, এরপরে হচ্ছে কি ইরান, এগুলো হচ্ছে তোমার ধর্মতান্ত্রিক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে জনগণের বন্ধু ও পথ প্রদর্শক। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে। আধুনিক কালে সর্বাগ্রে মানে সর্বাপেক্ষা, এটা সর্বাপেক্ষা হবে, জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। বর্তমান বিশ্বে না, সৌদি আরব ধর্মতান্ত্রিক রাষ্ট্র নয়। সৌদি আরব ধর্মতান্ত্রিক রাষ্ট্র নয়, এটা রাজতন্ত্র। ওইখানে রাজতন্ত্র বিদ্যমান, রাজা যেটা বলবে সেটাই। সৌদি আরব ধর্মতান্ত্রিক নয়, প্লিজ তোমরা এটা ভুল তথ্য দিও না। সৌদি আরব ধর্মতান্ত্রিক রাষ্ট্র নয়। এখানে সুইজারল্যান্ড মডার্ন টাইমে ডিরেক্ট ডেমোক্রেসি অ্যাক্টিভ আছে। সুইজারল্যান্ডে মডার্ন টাইমে, হ্যাঁ ডিরেক্ট, আচ্ছা সুইজারল্যান্ডে আছে। আমি তোমাদের বলছিলাম যে কোথায় জন্ম হয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র, ঠিক আছে। তো সৌদি আরব এটা ধর্মতান্ত্রিক নয়, এটা হচ্ছে রাজতান্ত্রিক। ধর্মতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে এই তিনটা, ঠিক আছে। এই তিনটা মনে রাখবে, ইরান, ভ্যাটিকান এবং কি আফগানিস্তান। এরপরে আমরা যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে বর্তমান বিশ্বের সর্বাধুনিক মানে আধুনিক কালের সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা কোনটা, যে গণতন্ত্র। ওকে, এরপরে প্রশ্নে আমরা যাই। সাধারণত বিচারক নিয়োগ পদ্ধতি কয়টি? সাধারণত বিচারক নিয়োগ পদ্ধতি কয়টি? ওকে, বিচারক নিয়োগ পদ্ধতি কয়টি? এটা তোমাদের জন্য একটু কঠিন প্রশ্ন হতে যাচ্ছে, বাট এটা এত বেশি কঠিন না, তোমাদের অনেকেই এটার উত্তর করতে পারবে। নিয়োগ পদ্ধতি সাধারণত কয়টি? সাধারণ নিয়োগ পদ্ধতি হচ্ছে যে তোমাদের তিনটি। সাধারণ নিয়োগ পদ্ধতি কয়টি? তিনটি। এক এক দেশে এক এক ধরনের নিয়োগ পদ্ধতি আছে। আমাদের দেশে সেটা হচ্ছে নিয়োগ পদ্ধতিটা কি যাচাই বাছাইয়ের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা হয়। কিন্তু কিছু কিছু দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা নিয়োগ হয়। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিটি কিভাবে নিয়োগ হয়, যে জনগণ ভোট দেয়, সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে বিচারকরা কোথায় আছে, নিয়োগ প্রাপ্ত হয়। একইভাবে অনেক সময় কি হয়, যে অনেক সময় শাসকরা নিয়োগ দেয়। তো আমাদের দেশের রাষ্ট্রপতি মূলত হচ্ছে বিচারকদেরকে নিয়োগ দেয়। প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আর কিছু কিছু ক্ষেত্রে যে জনগণ দেয়, এবং একইভাবে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু দেশে কিন্তু ভিন্নতা আছে। 15 নম্বরে যারা 2 বলেছো তারা সঠিক উত্তর হয়েছে। কোন দেশের রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা প্রচলিত? দেখো, আমরা বলছি যে সরকারের যে তোমার দুইটি বিভাগ, তার একটা হচ্ছে কি আইন এবং কি শাসন বিভাগ। এই দুই বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। যখন আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলে সংসদীয় সরকার। যখন আইন বিভাগ শাসন বিভাগ এই দুইটার মধ্যে শাসন বিভাগ নিজে নিজের মতো করে শাসিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত হয়, তখন সেটাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকার। অর্থাৎ যখন রাষ্ট্রপতি মূলত আইন বিভাগ ও শাসন বিভাগ, বিশেষ করে শাসন বিভাগের পরিচালনার দায়িত্ব পালন করে, তখন সেটাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করলে সেটা সংসদীয়। আর যদি এমনটা হয় যে শাসন বিভাগ আইন বিভাগ দুইটা আলাদা, এবং শাসন বিভাগের যিনি প্রধান তিনি হচ্ছে রাষ্ট্রপতি, তাহলে সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার। এখানে নিচের যে কয়টা আছে তার মধ্যে বাংলাদেশের সংসদীয় সরকার, ব্রিটেনের সংসদীয়, পাকিস্তানের সংসদীয়, তাহলে বাকি আছে কি মার্কিন যুক্তরাষ্ট্র। তোমরা ইউএস এর প্রেসিডেন্টের নামটা লিখে ফেলো দ্রুত। মার্কিন যুক্তরাষ্ট্রের নামটা লিখে ফেলো, মানে প্রেসিডেন্টের নামটা লিখে ফেলো দ্রুত। ইউএস এর প্রেসিডেন্টের নাম কি? বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি কে? ইউএস এর বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। দ্রুত কমেন্ট সেকশনে জানাও। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? দেখো, চতুর্থ অঙ্গ হচ্ছে কি বিচারক মন্ডলী, নির্বাচক মন্ডলী। এরপরে আমরা আরেকটা প্রশ্নে যাই, রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাদেশ জারি করতে পারে? অলরেডি কিন্তু সেটা আমরা জেনে গেছি। রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাদেশ জারি করতে পারে? এটা অধ্যাদেশের বাংলা কি, ইংরেজি কি বলছিলাম? এটাকে বলে যে অর্ডিন্যান্স বলা হয়। কি বলা হয়? অর্ডিন্যান্স বলা হয়। ইংরেজি কি? অধ্যাদেশ। অর্থাৎ হচ্ছে জরুরি প্রয়োজনে যে মূলত শাসন বিভাগের যিনি প্রধান, শাসন বিভাগের প্রধান বা রাষ্ট্রপতি কি জারি করতে পারেন? অধ্যাদেশ জারি করতে পারেন। কথা বুঝতে পারছো? ওকে, এসে স্বর্ণা উত্তর দিয়েছে, খ বলেছে রাষ্ট্রপতি। জান্নাতুল মাও বলেছে ক, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কেন হবে? রাঞ্জু সিনহা বলেছে খ, মানে রাষ্ট্রপতি।
ওকে, অনেকে সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর অনেকেই দিয়েছো। খ, তাহলে জরুরি আমাদের দেশের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি হয়, অথবা কোনো একটা মহামারী হয়, অথবা দুর্ভিক্ষ হয়, অথবা কোনো একটা খারাপ পরিস্থিতি হয়, তাহলে কে অধ্যাদেশ জারি করবে? মূলত রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে। তাহলে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে কে? রাষ্ট্রপতি জারি করতে পারে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই ডিরেক্ট, সেটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? বলা হয় থাকে সংবিধানের অভিভাবক। দেখো, সংবিধান পরিবর্তন পরিমার্জনের দায়িত্ব থাকে হচ্ছে আইন বিভাগের কাছে। আবার বলছি, কোন বিভাগের কাছে? আইন বিভাগ সংবিধানের পরিবর্তন পরিমার্জন এবং যে যোজন বিয়োজন এগুলো করতে পারে। আর যেটা শাসন বিভাগ, সেই শাসন বিভাগ সংবিধান অনুযায়ী মূলত শাসন পরিচালনা করে। আর সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারক, অর্থাৎ রক্ষক মানে বুঝো তো অভিভাবক আর কি, সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক হিসেবে যারা থাকে তারা হচ্ছে কি বিচার বিভাগ। অর্থাৎ এই দুই বিভাগের বাইরে যারা আছে তারাই মূলত হচ্ছে সংবিধানের তার ব্যাখ্যা। উত্তরটা দিয়ে দাও। তোমাদের অনেকের উত্তর হচ্ছে, আবার অনেকের ভুল হচ্ছে। তোমরা যারা নিয়মিত ক্লাস করবে তোমরা অনেক কিছুই জানতে পারবে, আর যারা নিয়মিত ক্লাস করবে না সেটা অনেক কিছুই তোমরা জানতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে বলবো তোমরা একটু নিয়মিত ক্লাসগুলো করো, কন্টিনিউ করো, তাতে করে তোমরা অনেক কিছুই জানতে পারবে। ঠিক আছে, এখানে একটু বলো তোমরা কোন বিভাগ হবে, তাহলে উত্তর কোন বিভাগ হবে? এটা তো তোমাদের অলরেডি আমি বলে দিছি। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে কি বিচার বিভাগ আমি অলরেডি বলেছি। এরপর প্রশ্ন হচ্ছে হিটলার কোন দেশের এক নায়ক ছিলেন? এটা আমি একটু আগে তোমাদের বলছিলাম যে হিটলার মূলত নাৎসি বাহিনীর প্রধান ছিলেন এবং তিনি নাৎসি বাহিনী গড়ে তুলেছিলেন জার্মানিতে। তিনি জার্মানের হিটলার ছিলেন। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মান জাতিকে যে দায়ী করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অন্যতম দায়ী হচ্ছে হিটলার। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? আমি একটু আগেই তোমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে সংসদীয় গণতন্ত্র নিয়ে। এটা প্রথম চালু হয় কোথায়? সংসদীয় গণতন্ত্র প্রথম কোথায় চালু হয়? এটা তো তোমরা পারার কথা। এটাই লাস্ট আজকে। আজকে এটুকু পর্যন্ত থাকলো, 21 নম্বর পর্যন্ত, 21 নম্বর পর্যন্ত থাকলো। 21 নম্বর পর্যন্ত আজকে আমরা থাকলো। যে বলো একটু প্রশ্নটার উত্তর দাও, এটার উত্তর দাও। যেহেতু আমি তোমাদেরকে প্রথম থেকে এটা নিয়ে অনেক কথা বলেছি, সংসদীয় গণতন্ত্র নিয়ে, বলো তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? আজকে তোমাদের ক্লাসটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে উত্তরটা দিয়ে যাব। তোমাদের অনেকেই ভুল উত্তর দিচ্ছে, যেমন তাসনুবা ইসলাম ভুল উত্তর দিচ্ছে। আমি জানি না কেন ভুল উত্তর দিচ্ছে, তবে এগুলো পারার কথা। না পারলে কিন্তু খুব খারাপ হবে, কারণ এটা না পারলে তো সমস্যা। সংসদীয় গণতন্ত্র কোথায় আছে? রাশেদ পিকে সঠিক উত্তর দিয়েছে, খালেদ হাসান মিলু ভুল উত্তর দিয়েছে, তাসনুবা ভুল উত্তর দিয়েছে, এবং হচ্ছে আরো যারা মিতাউল জান্নাত ভুল উত্তর দিচ্ছে। যুক্তরাষ্ট্র কেন হবে? যুক্তরাষ্ট্র কেন হবে? কেন যুক্তরাষ্ট্র হবে বলো তো? একটা যুক্তি দাও আমাকে, যুক্তরাষ্ট্র কেন হবে? গণতন্ত্র আছে ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্র হবে না, হবে যুক্তরাজ্য। ঠিক আছে, তো আজকের মতো তোমাদের এটুকুই থাকলো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?